সূর্যের শেষ কিরণগুলো ছোট্ট কসবার সরু গলিতে হারিয়ে যাচ্ছিল। আমি রোহান আমার মুচির দোকান গোছাচ্ছিলাম। সরঞ্জাম, সুনি, সুতো, হাতুড়ি আর মানুষের পুরনো জুতোগুলো এক কোণে জড়ো করলাম। পাতি, যেটা আমার নিচে পাতা ছিল, ঝেড়ে ভাঁজ করে ব্যাগে রাখলাম। বাড়ির পথ ধরতে যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে এক মৃদু নারীকণ্ঠ আমাকে থামিয়ে দিল। আমার জুতো ছিঁড়ে গেছে, এটা সেলাই করে দেবেন? আমি পিছনে তীরে তাকালাম। একটা মেয়ে দাঁড়িয়েছিল, তার রূপ চাঁদের আলোর মতো ঝলমল করছিল। কনের পোশাক লাল আর সোনালি, তার শরীরে শোভা পাচ্ছিল, যেন কোনো নুরানি ছবি জীবনে নেমে এসেছে। আমি মানা করতে চাইছিলাম, দিন শেষ হয়ে গিয়েছিল, আমার পা বাড়ির দিকে ছুটছিল, কিন্তু তার উপস্থিতি, তার নাজুক চেহারা আমার জীবকে নিশ্চুপ করে দিল। একজন নারীকে ফিরিয়ে দেওয়া আমার সাধ্যের বাইরে ছিল। আমি আবার পাটি পেতে বসে পড়লাম। সে তার ছেঁড়া জুতো আমার সামনে রাখল। আমি তাড়াতাড়ি তবে সাবধানে সেলাই শুরু করলাম। সে দাঁড়িয়ে রইল, এক পায়ে খালি, অন্য জুতো আমি আগেই সেলাই করে দিয়েছিলাম। তার শান্ত ভাব, তার উদাসীনতা আমাকে অবাক করছিল। কনের পোশাকে কেউ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে? তার মুখ এখন হিজাববিহীন নূরে ভরা ছিল, চোখ গভীর, ঠোঁটে হালকা হাসি। আমি চোখ ফিরিয়ে নিলাম, সেলাইয়ে মন দিলাম। 10 মিনিটের পরিশ্রমের পর জুতো তার হাতে তুলে দিলাম। সে জুতো পরে পরখ করে নরম গলায় ধন্যবাদ জানালো। তারপর লজ্জিত হয়ে বলল, আমি দুঃখিত, আমার কাছে টাকা নেই। আগে বললে হয়তো আপনি কাজ করতেন না। আমি চোখ নামিয়ে বললাম, কোনো সমস্যা নেই, আগে বললেও আমি সেলাই করে দিতাম। আপনার ইচ্ছা ছিল, সাহায্য করেছি, আমি এটাই করি। আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিলাম। ভেবেছিলাম সে চলে যাবে, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল, আমাকে কৌতূহল নিয়ে দেখছিল, যেন আমার প্রতিটি নড়াচড়া তার চোখে একটা গল্প লিখছিল। আমি ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পেছন থেকে তার কণ্ঠ আবার ভেসে এলো, আমার আরেকটু সাহায্য দরকার। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম। সে দ্বিধার সঙ্গে বলল, আমার কোনো ঠিকানা নেই, আমি আশ্রয়হীন থাকার জায়গা খুঁজছি। আমি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম। তার পোশাক ছিল রাজকীয়, কিন্তু তার কথাই ছিল অসহায়তা। এটা কনের পোশাক নয়, সে বুঝিয়ে বলল, কলেজের ফ্যান্সি ড্রেস শোয়ের জন্য ছিল, আমি কনে নই। তারপর সে তার গল্প শোনালো। আমার বাবার মারা গেছেন, আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলে আমি তার কেউ নই, ওই বাড়িতে আমার কোনো অধিকার নেই। কলেজের পর আমি এদিক ওদিক ঘুরছি, বুঝতে পারছি না কোথায় যাব। তার কণ্ঠে বেদনা ছিল, কিন্তু মুখে শান্তি। আমার মনে সন্দেহ জাগল, সে কি মিথ্যে বলছে? তবু এক নাজুক মেয়েকে রাস্তায় ফেলে রাখা আমার হৃদয়ে সইল না। আমি গরিব মুচি রোহান বললাম, আমার বাড়ি ছোট, তবু যদি মেনে নাও তাহলে আমার সঙ্গে চলো। সে কিছুক্ষণ ভেবে আমার পেছন পেছন হাঁটতে শুরু করল। কসবার গলিতে হাঁটতে হাঁটতে আমার মনে প্রশ্নের ঝড় উঠছিল। তার রূপ, তার সরলতা, তার অসহায়তা, সব কিছু আমার হৃদয়কে জড়িয়ে ফেলছিল। সে কি সত্যি বলছে, নাকি আমি নির্বোধের মতো কিছু করছি? বাড়ি পৌঁছে দেখি আম্মা মাথা টিপছিলেন। তোর খালা সকাল থেকে হুট্টগোল করেছে, মাথা ধরে আছে। তিনি অভিযোগ করলেন, তুই বল দিন কেমন গেল? আমি জবাব দেওয়ার আগে ব্যাগটা কোণে রাখলাম। তখনই আম্মার নজর মেয়েটির দিকে পড়ল। তার চোখে বিস্ময় আর সন্দেহ ঝিলিক দিল। আম্মা, এমন কিছু নয়। আমি তাড়াতাড়ি বললাম, এ মেয়েটি আশ্রয়হীন, কয়েকদিনের জন্য এনেছি। আম্মা চুপ রইলেন, তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন। মেয়েটি, যার নাম নূর, চোখ নিচু করে বসেছিল। আমি আমার ঘরে চলে গেলাম। জানতাম আম্মা তাকে প্রশ্নের ঝড়ে জর্জরিত করবেন। ঠিক তাই হলো। অনেকক্ষণ কথা বলার পর আম্মার হৃদয় গলে গেল। নূরের গল্প তাকে কাঁদিয়ে দিল। নূর বলল তার সৎমা তাকে বাড়িচ্যুত করেছে। আম্মা তাকে জড়িয়ে ধরলেন, যেন হারানো মেয়েকে ফিরে পেলেন। আমাদের বাড়ি ছোট ছিল। আমি, আম্মা, আব্বু, আমার 2 ছোট বোন সামিহা আর সাবিরা, আর খালা, সবাই একসঙ্গে থাকতাম। আব্বুর শরীর ভালো ছিল না, তাই আমি দোকান সামলাতাম। যদিও এই কাজ আমার পছন্দ ছিল না, পড়াশোনা করে অফিসে চাকরি করতে চাইতাম, কিন্তু বাধ্যবাধকতা ছিল। খালার মানসিক অবস্থা ভালো ছিল না। তার বিয়ে এক নিষ্ঠুর লোকের সঙ্গে হয়েছিল, যে তার উপর অত্যাচার করত। আব্বু তাকে সেখান থেকে উদ্ধার করেছিলেন, কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন। কখনো হাসতেন, কখনো কাঁদতেন, কখনো চুপ থাকতেন। নূরের আগমনে বাড়িতে নতুন রং এলো। সামিহা আর সাবিরা তাকে একটু ভয় পেত, কিন্তু আম্মা তাকে মেয়ের মতো মানতে শুরু করলেন। নূর আম্মার কাপড় পরত, তার কনের পোশাক ঘরে ঝুলে থাকত। সেটা দেখে আমার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগত। এটা কি প্রেম ছিল, নাকি শুধু বিস্ময়? 3 দিন কেটে গেল, নূর যাওয়ারই নাম করল না। এক সন্ধ্যায় সামিহা উদ্বিগ্ন হয়ে বলল, ভাইয়া, আজ অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি নূরকে খুঁজতে ঘরে গিয়েছিলাম, সে ছিল না। সারা বাড়ি দেখলাম, কোথাও নেই। তারপর ছাদে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে দেখি সে ঘর থেকে বের হচ্ছে। বলল, চলো ছাদে বসি। কিন্তু আমি তো আগেই ঘরটা দেখেছি, সে সেখানে ছিল না। সামিহার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তাকে সান্ত্বনা দিলাম,
কিন্তু আমার মনে সন্দেহের বীজ পড়ল। পরদিন নূর বলল, আমি বাজারে যাব, কিছু জিনিস কিনতে হবে, তুমি আমার সঙ্গে যাবে? আমি মানা করলাম, সামিহা বা সাবিরাকে নিয়ে যাও। আমি মহল্লার গুজবে ভয় পেতাম। নূরের আগমনের আগেই কথা ছড়িয়ে পড়েছিল। তার মুখ মলিন হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। আমার নিজের কথায় লজ্জা হলো, কিন্তু আমি অসহায় ছিলাম। সেই রাতে খালার শরীর খারাপ হলো। আমি তার পাশে বসে হাত ধরেছিলাম। হঠাৎ তিনি আমার বাহু চেপে ধরে বললেন, রোহান, তুই যে মেয়েটাকে এনেছিস সে অন্য কিছু, তাকে ফিরিয়ে দে, নইলে বিপদ হবে। তার কথায় রহস্য ছিল। কি বিপদ? আমি জিজ্ঞেস করলাম। আমার চোখ যা দেখে তুই তা দেখিস না, তাকে বিদায় কর। তিনি বললেন। আয়েশার কথা আর খালার সতর্কতা আমাকে দ্বিধায় ফেলল। আমি নূরের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। পরদিন ছাদে সে একা ছিল। নূর, তোমাকে এখন যেতে হবে। আমি চোখ ফিরিয়ে বললাম, এখানে এতদিন থাকা ঠিক নয়, হয়তো তোমার মা অনুতপ্ত হচ্ছে। সে চুপ রইল। তারপর বলল, আমি যেতে পারবো না, আমি তোমাকে একটা কথা বলিনি। সে ধীরে বলল, আমি জিনের জগৎ থেকে এসেছি। আমার বাবা আমার বিয়ে জোর করে করাতে চাইছিলেন, আমি পালিয়ে এসেছি। আমি হতবাক হয়ে গেলাম। মজা করছো? আমি কাঁপা গলায় বললাম। কিন্তু তার চোখে সত্য ছিল। আমি তোমাকে কাজ করতে দেখেছিলাম, তোমার সরলতা, তোমার উৎসাহ, আমি তোমার প্রেমে পড়ে গেছি, তাই এখানে এসেছি এই অজুহাতে। তার কথায় আমার হৃদয় কেঁপে উঠল। এক জিন, এক গরিব মুচির প্রেমে। তখনই সামিহা অজ্ঞান হয়ে যাওয়ার শব্দ শুনলাম। সে আমাদের কথা শুনে ফেলেছিল। আমি তাকে নিচে নিয়ে গেলাম। জ্ঞান ফিরলে সে ভয়ে কাঁপছিল, বারবার নূরের দিকে তাকাচ্ছিল। আমি তাকে চুপ থাকতে ইশারা করলাম, কিন্তু আমার হৃদয় অস্থির ছিল। আমি কি প্রেম মেনে নিতে পারি? কয়েকদিন পর আমি আবার বললাম, নূর, তোমাকে যেতে হবে, এটা তোমার জগৎ নয়। সে কেঁদে ফেলল, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই, আমাকে থাকতে দাও। তার ইচ্ছে আমার হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু আমি অসহায় ছিলাম। আমার পরিবারের দায়িত্ব ছিল, আব্বুর চিকিৎসা, বোনেরদের ভবিষ্যৎ, খালার দেখভাল। পরদিন দরজায় এক ফকির এলো। আমি তাকে টাকা দিতে চাইলাম, কিন্তু সে বলল, আমাকে তোমার বাড়ির সেই জিন মেয়েটি চাই। আমার রুমও খুব দাঁড়িয়ে গেল। তুমি জানলে কি করে? আমি জিজ্ঞেস করলাম। সে রহস্যময় হাসি দিয়ে বলল, তাকে ডাকো। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু এই বিপদ নিজেই ডেকে এনেছে, তাই এর থেকে বিরতেই হবে। আমি ভেতরে গিয়ে নূরকে ডাকলাম। বললাম, বাইরে কেউ তোমার কথা জিজ্ঞেস করছে। এই কথায় তার চোখে ভয় ছড়িয়ে পড়ল। সে বলল, নিশ্চয়ই আমার বাবা, তার বাইরে আর কেউ আমার কাছে পৌঁছাতে পারে না। আমি অবাক হয়ে বললাম, সে তো এক ফকির, মলিন কাপড় পরা, দুরবস্থায়। তুমি তো জিন্নাতের শাহেনশাহার মেয়ে, ধনী হবে। সে হাসল, বলল, আব্বা যখন বাইরে যান এই রূপেই যান। কেউ তাকে চেনে না, শুধু পরিবার আর তার কয়েকজন বিশ্বস্ত লোক তাকে চেনে। আমি বললাম, ঠিক আছে, গিয়ে দেখো, তোমার আব্বা বাইরে অপেক্ষা করছেন। কিন্তু সে নড়ল না, বলল, আমি যাব না, গেলে তিনি আমাকে নিয়ে যাবেন। আমি তোমার সঙ্গে এখানেই থাকতে চাই। তার কথার ভঙ্গিমা আমার ভালো লাগলো না। আমি চুপ হয়ে গেলাম। ভাবলাম, এটা বাবা মেয়ের ব্যাপার। আমি বাইরে গিয়ে তার বাবাকে বললাম। তিনি কিছুক্ষণ ভেবে চলে গেলেন। আমি অবাক হলাম, কি আজব বাবা, যিনি মেয়েকে জোর করে নিয়ে গেলেন না। কিন্তু তার ভঙ্গিমাও রহস্যময় মনে হলো। আমি সত্যিই বিভ্রান্ত হয়ে পড়লাম। পরিস্থিতি ক্রমশ অদ্ভুত হয়ে উঠছিল। পরদিন আমি বিভ্রান্ত মনে কাজে গেলাম। আমার মন আটকে ছিল সেই বাবা মেয়েতে। বুঝতে পারছিলাম না কি করব যাতে মেয়েটিও চলে যায় আর বাবার থেকেও মুক্তি পাই। কিন্তু আসল সমস্যা ছিল আমার হৃদয়। আমার হৃদয় তাকে ভালোবাসতে শুরু করেছিল। সে আমার ভালো লাগছিল, তার কথা ভাবলেই ভালো লাগত। কিন্তু আমি জানতাম আমাদের একসঙ্গে হওয়া সম্ভব নয়। আজ হোক কাল তাকে ফিরে যেতেই হবে। তাহলে কেন আমি তার সঙ্গে হৃদয়ে জড়াবো? আমার মাথায় অনেক দায়িত্ব, 2 বোন, অসুস্থ খালা, আব্বুর চিকিৎসা। এসব ভাবতে ভাবতে সেই ফকির আবার এসে বসল। তাকে দেখে আমি ভয় পেলাম, সতর্ক হয়ে বসলাম। ভাবলাম, এখন কিছু করলে আমি পালাবো। কিন্তু তিনি কিছুই বললেন না। কিছুক্ষণ আমাকে গভীর দৃষ্টিতে দেখে বললেন, আমার মেয়ে তোমার প্রেমে পড়েছে। আমি হতভাগ হয়ে গেলাম। অজান্তেই আমার মাথা হ্যাঁ সূচক নড়ে উঠল। তিনি বললেন, আমি জানি, তাই সে তার বিয়ে থেকে পালিয়েছে। আমি তৎক্ষণাৎ তার কথার প্রতিবাদ করে বললাম, না না, এমন কিছু নয়। সে তখন আমাকে চিনতই না, তার জুতো ছিঁড়েছিল, তাই আমার কাছে এসেছিল। আমি নূরের পক্ষ নিলাম, কিন্তু তিনি হেসে উঠলেন। বললেন, আমি আমার মেয়েকে তোমার চেয়ে ভালো জানি। সে তোমাকে আগে থেকেই চিনত, তাই বিয়ে থেকে পালিয়েছে। তুমি তাকে চিনতে কিনা সেটা অন্য ব্যাপার। তার কথা আমাকে আরও বিভ্রান্ত করল। মেয়েটি আমাকে কিভাবে চিনত যখন আমি তাকে কখনো দেখিনি বা চিনি না? এই প্রশ্ন আমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব তৈরি করছিল। আমি ঠিক করলাম বাড়ি গিয়ে নূরের কাছে এটা জিজ্ঞেস করব। আমার মুখের ভাব বোধহয় ফকির পড়ে ফেললেন। বললেন, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা উচিত, তবেই সত্যটা জানতে পারবে। বাড়ি ফিরে আমি নূরকে জিজ্ঞেস করলাম।
সে চোখ ফিরিয়ে নিল। আমি তার বাবার কথায় বিশ্বাস করলাম। বললাম, তুমি আমাকে আগে কেন বলনি? তুমি ইচ্ছে করে আমার বাড়িতে এসেছ, আমার কাছে সাহায্য চেয়েছ। তোমার উদ্দেশ্য কি? আমার দ্বিধাগ্রস্ত কথায় তার চোখে পানি এলো। সে বলল, আসলে একদিন আমি আমার সখীদের সঙ্গে এই দুনিয়ায় ঘুরতে এসেছিলাম। তখন তোমাকে কাজ করতে দেখলাম। তুমি মনোযোগ দিয়ে কাজ করছিলে, মাথা নিচু করে। তুমি যখন চোখ তুললে, তোমার চোখে এক অদ্ভুত ঝলক দেখলাম। তখনই আমি তোমার কাছে হৃদয় হারিয়ে ফেললাম। অনেক জিন আমার পায়ের কাছে মাথা রেখে বসত, কিন্তু আমি কারো দিকে তাকাতাম না। কিন্তু সেদিন আমার অহংকার ভেঙে গেল। আমি তোমার কাছে হার মানলাম। তারপর আমার বিয়ের দিন এলো। আমি আব্বার সঙ্গে অনেক লড়লাম, চেষ্টা করলাম যাতে তিনি বিয়ে না করান, কিন্তু তিনি রাজি হলেন না। বাধ্য হয়ে বিয়ের দিন আমাকে পালিয়ে এখানে আসতে হলো। আমার আর কোনো ঠিকানা ছিল না, তাই তোমার সামনে মিথ্যে গল্প বানিয়ে তোমার বাড়িতে ঢুকে পড়লাম। এখন তোমার দয়া, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমি এখান থেকে যেতে চাই না। তার কথা আমি যেন অসহায় হয়ে পড়লাম। বুঝতে পারছিলাম না কিভাবে তাকে এখান থেকে নিয়ে যাব, তার বাবার হাতে তুলে দেব। সে তো নড়তেই চায় না। এমনকি আমার ছোট বোনও বারবার বলছিল, ভাই, ওকে ফিরিয়ে দাও, নইলে আমাদের ক্ষতি করে ফেলবে। আমি শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতাম। আমার বিশ্বাস ছিল সে আমার ক্ষতি করবে না, জোর করবে না। তবুও তাকে বাড়িতে রাখতে পারবো না। পরদিন কাজে গিয়ে দেখি তার বাবা আবার এসেছেন। তিনি কিছু বলার আগেই আমি বললাম, আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিতে চাই। আমি তাকে বাড়িতে রাখতে পারবো না। আপনার বলা সব কথা সত্যি। এখন বলুন আমি কি করব? তিনি বললেন, আমি তোমাকে একটা উপায় বলছি, তুমি যদি সেটা করো সে আমার কাছে চলে আসবে। আমি তৎক্ষণাৎ সম্মতি জানালাম। তিনি যা বললেন আমি তা মেনে চলার প্রতিশ্রুতি দিলাম। কয়েকদিন পর আমি নূরকে বললাম, আমার সঙ্গে বাজারে চলো, কিছু জিনিস কিনতে হবে। সে অবাক হয়ে বলল, আগে তো তুমি আমার সঙ্গে যেতে চাওনি, এখন কি হলো? আমি চোখ ফিরিয়ে বললাম, এমনি কিছু কিনতে হবে, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। আমার এই সামান্য মনোযোগে সে খুশি হয়ে গেল। তৎক্ষণাৎ তৈরি হয়ে আমার সঙ্গে বেরিয়ে পড়ল। আমার হৃদয় একটু লজ্জা হচ্ছিল। সে যখন জানবে আমি তার সঙ্গে প্রতারণা করছি, তার হৃদয় ভেঙে যাবে। আমি লজ্জিত ছিলাম, কিন্তু কি করব? এটাই আমাদের জন্য ভালো ছিল। বাজারে আমি তাকে সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল, আমার দোকানের কাছে। সেখানে আমি তাকে একটা ওড়না উপহার দিলাম। সে খুব খুশি হলো। আমরা বসে কথা বলছিলাম, এমন সময় সেই ফকির যিনি নূরের বাবা সেখানে এলেন। বাবাকে দেখে নূরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ অবিশ্বাস নিয়ে আমার দিকে স্থির হলো। আমি চোখ ফিরিয়ে নিলাম। সে যেন বিশ্বাস করতে পারছিল না যে আমি এটা করেছি। তার বাবা তাকে স্নেহে জড়িয়ে ধরে বললেন, তুমি কত বড় ভুল করেছ। কেউ এভাবে নিজের ঘরবাড়ি ছাড়ে? তার বাবার চোখে পানি ছিল, কিন্তু নূর বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেন তার বাবার কথা তার কাছে গুরুত্বহীন। তার বাবা তাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আমি তাকে নিয়ে যাচ্ছি। তার কণ্ঠে কঠোরতা ছিল। আমি মাথা নাড়লাম। নূর বলে উঠল, আমি ফিরতে চাই না, আমি এখানে থাকতে চাই, এখানে ঘর বানাতে চাই, আমাকে ছেড়ে দিন আব্বা যান। সে তার বাবার কাছে অনুনয় করল। কিন্তু তার বাবা বললেন, তুমি বুঝছো না, তুমি একজন জিন্নাতি। আমি তোমাকে এখানে ছেড়ে যেতে পারি না। তুমি কিছুদিন এখানে থেকে তোমার শখ পূরণ করেছো, কিন্তু এখন আর আমি তোমাকে অনুমতি দেব না। তোমার বাগদত্তাও তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তাকে মাঝপথে ফেলে এসেছো। তুমি জানো, জিন্নাতদের মধ্যে একবার সম্পর্ক নির্ধারিত হলে তা ভাঙে না। তাই তুমি যতই চাও এই বিয়ে থেকে পালাতে পারবে না। তুমি শেষবারের মতো আমার সঙ্গে চলো, নইলে আমি তোমাকে বন্দি করে রাখবো যতক্ষণ না তুমি বুঝবে। তার বাবার কঠিন কথায় নূর অসহায়ভাবে কেঁদে ফেলল। আমার হৃদয় যেন ছিঁড়ে গেল। আমি তার বাবাকে বললাম, এভাবে ধমক দেবেন না। যদি সে যেতে না চায় তাহলে কয়েকদিন পর তাকে নিয়ে যান। কিন্তু তার বাবা আমাকে এমন দৃষ্টিতে তাকালেন যে আমি চুপ হয়ে গেলাম। তিনি নূরকে এখানে রাখতে চান না। আমি তাদের বাবা মেয়ের মাঝে আসতে চাইলাম না, তাই চুপচাপ একপাশে সরে গেলাম। জানি না নূর কিভাবে তার বাবার সঙ্গে গেল বা তার বাবা তাকে জোর করে নিয়ে গেলেন, কিন্তু আমার নিজের কাজের জন্য অনুতাপ হচ্ছিল। কেন আমি তার বাবার কথা এলাম? তাকে তার ইচ্ছায় ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কি করতাম? আমার হৃদয় আমাকে ধোঁকা দিচ্ছিল। বাড়ি ফিরে আম্মা জিজ্ঞেস করলেন, সে তার মায়ের কাছে চলে গেছে? আমি মিথ্যে বললাম, হ্যাঁ। আম্মা দোয়া করলেন, সে খুব ভালো ছিল। আমি তাকে বউ করতে চাইতাম। আমি বিস্ময়ে আম্মার দিকে তাকালাম। আম্মা এত দূর ভেবে ফেলেছেন? আমি ঘরে ঢুকলাম, কিন্তু সেখানে আরেকটা যন্ত্রণা আমার জন্য অপেক্ষা করছিল। তার কোণের পোশাক হ্যাঙ্গারে ঝুলছিল। সেটা দেখে আমার হৃদয় কেঁপে উঠল। চোখে মরিচের ঝাঁঝ লাগলো। তার কোণের পোশাক এখানেই রয়ে গেল। এখন বুঝলাম, যতবার এটা দেখব আমার হৃদয় অনুতাপ জাগবে। নূরের চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল, নাকি আমারই তাই মনে হচ্ছিল। তবে দুজন খুব খুশি ছিল, আমার ছোট বোন আর খালা। তারা দুজনেই নূরের সত্য জানত। খালা আমাকে পাশে বসিয়ে ধন্যবাদ দিলেন। বললেন, আমি জানি তুই তাকে ভালোবাসতে শুরু করেছিলি, কিন্তু তুই জানিস তোর আর তার একসঙ্গে হওয়া সম্ভব নয়, তাই তুই তাকে ফিরিয়ে দিয়েছিস। খালার কথায় আমি অবাক হলাম। খালা এসব কিভাবে জানলেন? আমার বিস্ময় বুঝতে পেরে তিনি বললেন, আমি সব জানি, আমার সব খবর আছে। সে মেয়ে তোর সঙ্গে একবার দেখা করতে আসবে। তার হৃদয় থেকে তোর প্রতি ভালোবাসা যায়নি, শুধু তুই তার বাবার সঙ্গে মিলে তাকে ধোঁকা দিয়েছিস, এই জন্য সে তোর উপর রাগ করেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি সব কিভাবে জানলেন? আমি তো কাউকে বলিনি।
তিনি হাসলেন, হো হো করে হাসতে লাগলেন। তার হাসি আমাকে ভয় ফেলল। ফুপু, বলুন, আপনি সব কিভাবে জানলেন? তিনি বললেন, ওই যে সামনে দাঁড়িয়ে আছে, সে আমাকে সব বলেছে। সে বলেছে মেয়েটি তার বাবার সঙ্গে ফিরে গেছে। খালা আমার পেছনে দেয়ালের দিকে ইশারা করলেন। আমি ঘুরে দেখলাম কিছুই নেই, কিন্তু খালা যেভাবে তাকিয়েছিলেন তাতে আমার বিশ্বাস হলো সেখানে কিছু আছে। আমি বারবার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। খালা তখনও সেদিকে তাকিয়েছিলেন। আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। খালা সত্য বলছিলেন না মিথ্যে জানি না, কিন্তু তার কথা আমাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। অনেকদিন আমি এসব ভুলতে চেষ্টা করলাম। এই কথাগুলো আমাকে ভয় পাইয়ে দিত, রাতে ঘুমোতে দিত না। কাজে মন দিয়ে আমি সফলও হলাম। নূরকে ভুলিনি, কিন্তু কাজে এত ব্যস্ত হয়ে পড়লাম যে তাকে ভুলে থাকতে পারলাম। কিন্তু একদিন কাজ করছি, হঠাৎ একটা কণ্ঠ শুনলাম, আমার জুতো ছিঁড়ে গেছে, সেলাই করে দাও। আমি তৎক্ষণাৎ মাথা তুলে দেখলাম সে দাঁড়িয়ে আছে, তার চোখে অভিমান, যেন আমার উপর রাগ করেছে। আমি ব্যাকুলভাবে বললাম, আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। কিন্তু সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তার চোখ ভিজে গেল, তারপর মুখ ফিরিয়ে চলে গেল। সেই মুহূর্তে খালার কথা মনে পড়ল। সে একবার আমার সঙ্গে দেখা করতে আসবে, এই ভেবে আমার হৃদয় ডুবে গেল। সে আর কখনো আসবে না। সে অল্প সময়ের জন্য আমার জীবনে এসেছিল, কিন্তু তার প্রভাব আমার সারা জীবনে থাকবে। তার স্মৃতি ভোলা যাবে না, তার ভালোবাসাও শেষ হবে না। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এতে আমাদের অনেক উপকার হবে।